ঐশ্বর্য এবং আধিক্যের জগতে একজন ব্যক্তি এক সুবিশাল সাম্রাজ্যের ভাগ্যকে চালিত করেছিল। সাইবেরিয়ার রহস্যবাদী সন্ন্যাসী গ্রিগরি রাসপুতিন একজন পরিত্রাতার মুখোশ পরে ক্ষমতার প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ার রাজতন্ত্রকে প্রলুব্ধ করেছিল। কিন্তু তার সম্মোহনী দৃষ্টি এবং ক্যারিসম্যাটিক আকর্ষণের পিছনে লুকিয়েছিল দুর্নীতি, লালসা এবং বিশ্বাসঘাতকতার জাল। রাসপুতিনের সন্ত্রাসের রাজত্ব শেষ পর্যন্ত সমগ্র রাশিয়াকে বিশৃঙ্খলায় নিমজ্জিত করে রোমানভদের সর্বনাশ ডেকে এনেছিল। রাশিয়ার সেই পাগলাটে সন্ন্যাসী গ্রিগরি রাসপুতিন আসলে কে? অলৌকিক ক্ষমতাসম্পন্ন সন্ত, নাকি নারীলোলুপ একজন ভণ্ড? রিভলভারের গুলি বা বিষক্রিয়াতেও কিভাবে সে অক্ষত থেকে গিয়েছিল? তবু তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল রাশিয়ার শেষ জার সম্রাট নিকোলাস এবং সম্রাজ্ঞী আলেকজান্দ্রার সুবিশাল সাম্রাজ্যের ভাগ্য। আজকের এই ভিডিওতে জানব ঊনবিংশ শতকের শেষ দিকে সাইবেরিয়ার এক কৃষকের ঘর থেকে উঠে এসে জার সাম্রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠা রাশিয়ার কালো অধ্যায় নামে কুখ্যাত শয়তান রাসপুতিনের কিভাবে উত্থান ঘটেছিল, যা পরবর্তীকালে ইউরোপের ইতিহাসকে বদলে দিয়েছিল এবং রুশ বিপ্লবকে প্রভাবিত করেছিল। রাশিয়ার সম্রাট নিকোলাসের কাছে 1904 সালটা ছিল বড় সুখের সময়, কারণ সাম্রাজ্যের উত্তরাধিকারী জন্ম নিয়েছে। নাম রাখা হলো অ্যালেক্সেই নিকোলেভিচ। এর আগে পর্যন্ত সম্রাট নিকোলাস আর আলেকজান্দ্রা ফিওদোরভনার ঘরে একে একে জন্ম নিয়েছে চারটি কন্যা সন্তান। কিন্তু পুত্র সন্তান কই? কে নেবে সাম্রাজ্যের দায়িত্ব? শোনা যায় ছেলের আশায় আলেকজান্দ্রা নাকি তুকতাকেরও শরণাপন্ন হয়েছিলেন। 1904 সালের আগস্ট মাসে জন্ম নিল অ্যালেক্সেই নিকোলেভিচ। খুশি ঝলমল রাজপরিবার, কিন্তু তা বেশি দিন টিকল না। কয়েক সপ্তাহ যেতে না যেতেই বোঝা গেল কিছু একটা গোলমাল হয়েছে। ছোট্ট একটা আদরের টোকাতেও যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে শিশু। কালশিটে ফুটে ওঠে তার নরম ত্বকে। জানা গেল নিকোলেভিচ হিমোফিলিয়া রোগের শিকার। এ রোগে রক্তপাত বন্ধ হতে চায় না কিছুতেই। অল্প কেটে যাওয়া সামান্য আঘাতও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এমন খবরে ভেঙে পড়েন আলেকজান্দ্রা। রোগের উপসর্গ তার বড় চেনা, পরিণামও জানা। ইতিমধ্যেই পরিবারের কয়েকজনকে তিনি হারিয়েছেন এই রোগে। এমন রোগে আক্রান্তরা হয় বেশি দিন বাঁচে না, নয়তো আর 5টা শিশুর মতো স্বাভাবিক হয় না সেই বেঁচে থাকা। নিকোলেভিচেরও কি সেই একই পরিণতি হবে? এই কান্নাকাটির দিনগুলোতেই রাজপ্রাসাদে পা রাখে গ্রিগরি রাসপুতিন। সাইবেরিয়ার চাষির ঘরের ছেলে, লেখাপড়াও তেমন শেখেনি। স্থানীয় কাগজপত্র থেকে জানা যায় কিশোরবেলা থেকেই বেপরোয়া ছিল সে। মদ্যপান, যৌনতা এবং ছোটোখাটো চুরির সঙ্গেও নাম জড়িয়েছিল তার। এহেন প্রায় নিরক্ষর বিশৃঙ্খল যুবকটি 1890-এর দশকে হঠাৎই ধর্ম নিয়ে মেতে ওঠে। বিভিন্ন মঠে ঘোরাঘুরি করতে করতে একসময় সংসার ছাড়ে। নানান দেশ ঘুরে 1903 সাল নাগাদ এসে পৌঁছায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। ততদিনে সে নিজেকে একজন আধ্যাত্মিক গুরু বলে ঘোষণা করেছে। ভবিষ্যৎ বক্তা, মরণাপন্নকে সারিয়ে তোলার ঐশ্বরিক ক্ষমতার অধিকারী গোছের পরিচিতিও হয়েছে ভালোই। বিশেষ করে রাশিয়ার অভিজাত শ্রেণীর একাংশ তাকে নিয়ে রীতিমতো আগ্রহী। তারাই রাসপুতিনকে নিয়ে যায় নিকোলাস এবং আলেকজান্দ্রার কাছে। ছেলেকে সুস্থ করে তোলার জন্য আলেকজান্দ্রাও তখন অন্য কোনো শক্তির খোঁজে উন্মুখ। এই সময়ই প্রাসাদে রাসপুতিনের প্রবেশ। সত্যিই কি রাসপুতিন রাশিয়ার সম্রাটের পুত্র অর্থাৎ সাম্রাজ্যের উত্তরাধিকারীকে সুস্থ করে তুলেছিল? তার গোটা জীবনটাই গুজবে মোড়া থাকলেও এই একটা ব্যাপারে মোটামুটি সবাই একমত, সত্যিই সেরে উঠেছিল নিকোলেভিচ এবং তা রাসপুতিনের প্রাসাদে আসার পর থেকেই। তার সম্মোহনী বিদ্যা,
লাগাতার প্রার্থনা আর প্রাসাদ জোড়া একটা শান্ত পবিত্র পরিবেশ তৈরির জন্য, নাকি সাইবেরীয় চাষি পরিবার থেকে শিখে আসা জড়িবুটির কল্যাণে, তা অবশ্য স্পষ্ট নয়। তবে চিকিৎসকেরা যে আয়ু বেঁধে দিয়েছিলেন তার চেয়ে কিছু বেশি বছর বেঁচে ছিল নিকোলেভিচ, যার পুরো কৃতিত্বই রাসপুতিনের হাতে তুলে দেন অভিভূত নিকোলাস এবং আলেকজান্দ্রা। ইতিমধ্যেই তারা এই সন্তসম মানুষটির কথাবার্তায় গভীরভাবে প্রভাবিত। তার উপর একমাত্র ছেলেকে সারিয়ে তোলা, রাসপুতিনকে তাদের অদেয় কিছুই আর রইল না। এই ভরসাকে কাজে লাগিয়েই রাসপুতিন ঘোষণা করে বসে, শিশুসহ সমস্ত সাম্রাজ্যের ভাগ্য এখন থেকে তার হাতে বাঁধা পড়ল। বিশ্বাস জিতে নেওয়ার আশ্চর্য ক্ষমতা ছিল তার। জলজলে দুই চোখে ব্যক্তিত্বে এমন কিছু মিশেছিল যা তাকে অন্য সমস্ত সাধুসন্তদের চেয়ে আলাদা করে দেয়। এই আশ্চর্য ক্ষমতাতেই মজেছিলেন আলেকজান্দ্রা। রাসপুতিন তার সম্মোহনী কথাবার্তা দিয়ে প্রথম আলাপেই এক অদ্ভুত ভরসা আর শান্তির প্রলেপ দিতে পেরেছিলেন আলেকজান্দ্রার মনে। সেই বিশ্বাস ভরসায় কখনো চিড় ধরেনি। প্রাসাদের ভিতরে রাসপুতিনের জীবনযাত্রায় তাকে আদ্যন্ত রাশিয়ার কৃষক সমাজের প্রতিনিধি বলে মনে হলেও প্রাসাদের বাইরে পানাশক্তি, মারামারি, ভাঙচুর, নারীসঙ্গ এবং মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার ঘটনা ক্রমশ বাড়তে থাকে। এমনকি সে সময় তার স্তাবকের দল রাশিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে বাছাই করা ভার্জিন মেয়েদের ধরে আনত বিকৃতকাম সাধু রাসপুতিনকে রাতের প্রসাদ নিবেদন করার জন্য। ভয়ঙ্কর রকমের যৌনাচার চালিয়ে সেই সব কিশোরী যৌনদাসীদের মূত্র থেকে শুরু করে তার বীর্য এবং এমনকি বিষ্ঠা বা মল পর্যন্ত জোর করে খাওয়াতো। ভোর হওয়ার আগেই স্তাবক শিষ্যরা বিধ্বস্ত সেই মেয়েদের ছেড়ে দিয়ে আসতো প্রাসাদ থেকে অনেক দূরে নির্জন তুষার প্রান্তরে। কিন্তু বহু অভিযোগ জমা পড়লেও সম্রাট রাসপুতিনের ব্যাপারে অবিচল থাকেন, সম্ভবত রানী আলেকজান্দ্রা ক্ষুব্ধ হবেন ভেবেই। রাসপুতিনের কেচ্ছার রঙিন খবর তখন উঠছে লোকের মুখে মুখে। শোনা যায় 1910-11 সালে রাজপরিবারের মেয়েদের গভর্নেস আলেকজান্দ্রার কাছে গিয়েছিলেন মেয়েদের শোবার ঘরে রাসপুতিনের প্রবেশ নিষিদ্ধ করার আদেশ চেয়ে। কারণ ততদিনে রাসপুতিন প্রাসাদের এক নার্সকে কুপ্রস্তাব দিয়েছে এবং এক পরিচারিকার নাবালিকা মেয়ের সতীত্ব নষ্ট করেছে। রাজপ্রাসাদে মেয়েদের ঘরে ছিল রাসপুতিনের অবাধ প্রবেশাধিকার। তাই আলেকজান্দ্রাকে নাকি সতর্ক করতে গিয়েছিলেন গভর্নেস, কিন্তু তিনি সে অভিযোগ কানে নেননি। উল্টে বরখাস্ত হন সেই গভর্নেস এবং নার্স। আরও শোনা যায় কে বা কারা একবার মহিলাদের সঙ্গে রাসপুতিনের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করে। উদ্দেশ্য হয়তো সেন্ট পিটার্সবার্গ ছাড়ো, নয়তো জারের হাতে ছবিগুলো যথাসময়ে পৌঁছে দেওয়া হবে। কিন্তু রাসপুতিন তাতে বিন্দুমাত্র চমকালো না, বরং নিজেই সেই ছবি তুলে দেয় জারের হাতে এবং ক্ষমা প্রার্থনা করে। ক্ষমাই করেছিলেন নিকোলাস। এমনকি তিনি বন্ধুদের হিতোপদেশ, পুলিশি রিপোর্ট সহ যাবতীয় প্রমাণ অগ্রাহ্য করেন আলেকজান্দ্রার কথা ভেবেই। স্বাভাবিকভাবেই প্রাসাদের বাইরে গুঞ্জন ওঠে, আলেকজান্দ্রার সঙ্গে তার হোলিম্যান রাসপুতিনের সম্পর্ক কি নিছকই আধ্যাত্মিক আদান প্রদান, না তার চেয়েও বেশি কিছু। রাসপুতিনকে নিয়ে এমন গুজগুজ ফিসফাস হয়তো আরও কিছু বছর চলত, কিন্তু বাদ সাধল প্রথম বিশ্বযুদ্ধ। আর তার সঙ্গেই যেন গ্রহণ লাগলো জার শাসিত রাশিয়ার রাজনীতিতে। ইতিমধ্যেই জারের অসীম ক্ষমতার প্রতি জনগণের আনুগত্য টাল খেয়েছে। তাতে শেষ পেরেক পুঁতল বিশ্বযুদ্ধ। রাশিয়ার সেনাবাহিনীর দায়িত্ব নিজের হাতে নিলেন স্বয়ং জার। প্রাসাদ ছেড়ে চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। কেউ বলেন এই প্রস্তাব রাসপুতিনের মাথা থেকেই বেরিয়েছিল, আবার কেউ বলে রাসপুতিন সাবধানই করেছিল জারকে, বলেছিল এই লড়াইয়ে জড়ালে রাশিয়ার সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না। প্রস্তাব জারি হোক, জার সম্রাট নিকোলাস
প্রাসাদ ছাড়ার পরই অভ্যন্তরীণ বিষয়গুলোর দায়িত্ব হাতে তুলে নেয় আলেকজান্দ্রা আর তার পরামর্শদাতা রাসপুতিন। রাসপুতিনের অঙ্গুলি হেলনে যোগ্য মন্ত্রীরা পদচ্যুত হয় আর ক্ষমতায় আসে কিছু অপদার্থ লোক। নৈশভোজ, মদ্যপান এবং অবাধ নারী সঙ্গের সাথে বৈভব আর বিলাসিতার এক চরম নৈরাজ্যে ভাসতে থাকে রোমানভ ডাইনাস্টি। রাশিয়ার অর্থনীতির তখন ভয়ঙ্কর অবস্থা। একদিকে যুদ্ধের ক্ষয়ক্ষতি, অন্যদিকে বড় বড় শহরগুলোতেও মানুষের হাতে কোনো কাজ নেই। প্রচণ্ড ঠান্ডায় গায়ে দেওয়ার কম্বল নেই, আগুন জ্বালানোরও কিছু নেই। রাজপরিবারের বিরুদ্ধে ক্ষোভ তখন তুঙ্গে। ফলে সাধারণ মানুষের সঙ্গে অভিজাতদের একাংশ বেজায় চটলেন। তবে রাগের তীরটা ছিল প্রধানত রাসপুতিনের দিকে। রাজপরিবারের ওপর তার বিরাট প্রভাব কখনো সমর্থন করেনি অভিজাতরা। জারের অনুপস্থিতির সুযোগে রাসপুতিনের বিরুদ্ধে শুরু হলো ষড়যন্ত্র। কিন্তু রাসপুতিন নাকি মৃত্যুঞ্জয়ী। এর আগেও তো এক মহিলা তাকে ভয়ঙ্করভাবে ছুরি দিয়ে আঘাত করেছিল, তাতেও সুস্থ হয়ে উঠেছিল সে। আবার 1916 সালের ডিসেম্বরের সেই রাতেও ঠিক কী হয়েছিল পুরোটা স্পষ্ট নয়। তবে এমনটা বলা হয় যে ষড়যন্ত্রী অভিজাতরা তাকে ওই দিন নিয়ে যায় এক প্রাসাদে। সেখানে তাকে বিষ মেশানো খাবার আর মদ পরিবেশন করা হয়। কিন্তু খাওয়ার বহুক্ষণ পরও দেখা যায় দিব্যি বেঁচে আছে রাসপুতিন। শরীরে বিষক্রিয়ার চিহ্নমাত্র নেই। তখন সরাসরি তাকে গুলি করা হয়, কিন্তু তারপরও নাকি সে বেঁচে ছিল। এমনকি ওই অবস্থাতেও পালানোর চেষ্টা করে। ফের গুলি, সঙ্গে বেধড়ক মার। আর কোনো ঝুঁকি না নিয়ে তার দেহটাকে কম্বলে মুড়ে ফেলে দেওয়া হয় নদীতে। 2 দিন পর রাসপুতিনের দেহ উদ্ধার হয় নদীর ধারে। যে অবস্থায় নাকি দেহটি পাওয়া গিয়েছিল তাতে মনে হয় জলে পড়ার পরও বহুক্ষণ বেঁচেছিল সেই ম্যাডমঙ্ক রাসপুতিন। এমনকি হাতের বাঁধনও খানিকটা খুলতে পেরেছিল। ময়না তদন্ত রিপোর্টও যেন খানিকটা এই গাঁজাখুরিকেই বৈধতা দেয়। জানা যায় রাসপুতিনের মৃত্যু হয়েছে বরফ ঠান্ডা জলে ডুবেই, যদিও তার শরীরে গুলির ক্ষতও ছিল। তবে সারা জীবন হরেক লোককাহিনী, রং চড়ানো গল্প আর অতিনাটকীয়তাকে সঙ্গী করে চলা সাধু রাসপুতিনের একটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। সেই যে সে বলেছিল যার পুত্র নিকোলেভিচ সহ সমস্ত সাম্রাজ্যের ভাগ্য তার সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে বাঁধা পড়ল। সত্যিই রাসপুতিনের মৃত্যুর কয়েক মাসের মধ্যেই ফেব্রুয়ারি বিপ্লবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জারের সাম্রাজ্য। আর বছর দেড়েকের মধ্যেই 1918 সালের জুলাই মাসে বলশেভিকদের হাতে সপরিবারে নিহত হয়েছিলেন জার সম্রাট নিকোলাস। আসলে রাসপুতিন কেবল একজন মানুষ ছিল না, সে ছিল একটা ঝড়ের মতো, রহস্যময়, ভয়ালো এবং ঘৃণ্য। তার মৃত্যুও তার জীবনের মতোই ছিল নাটকীয়, যা বুলেট, বিষ আর বিশ্বাসঘাতকতায় ভরা। তবুও মৃত্যুর পরেও তাকে ভোলা যায়নি। রাসপুতিন কি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী একজন পবিত্র রহস্যবাদী ছিল, নাকি একজন বিপজ্জনক কৌশলী যে কিনা একটি সাম্রাজ্যকে অভিশাপ দিয়েছিল? সম্ভবত সে ছিল দুটোই। আর সেই কারণেই তার ছায়া রাশিয়ার ইতিহাসকে আজও তাড়া করে বেড়ায়। আপনার কি মনে হয় তা নিচের কমেন্ট সেকশানে লিখে জানান। আর এমনই অন্যান্য রোমাঞ্চকর কাহিনীর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।